তোকে এমনভাবে গায়েব করবে যেন তোর লাশও খুঁজে পাবে না, এরকমভাবে বিভিন্ন ভয়ভীতি দেখাইতে থাকে। তো ওই অবস্থা থেকে মেন্টালি আমি খুবই একটা বাজে অবস্থায় ছিলাম। আর ভিতরে ছোট একটা নোংরা ওয়াশরুম ছিল, যেখান থেকে জীবন বাঁচানোর প্রয়োজনে ওই নোংরা ওয়াশরুমের পানি খেয়ে আমাকে বাঁচতে হয়েছিল। যে আমাকে হচ্ছে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। যখন আমাকে সমন্বয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় তখন আমরা দেখি যে হচ্ছে কয়েকদিন পরে আমি খবর পাই আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে যে আমাকে হচ্ছে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে, এবং স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে সেই সব আমার বিষয়ে সকল ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতেছে। তো এটা আমি আমাদের সমন্বয় কমিটিকে ইনফর্ম করি, তখন তারা হচ্ছে বলে যে কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমরা সাথে আছি। 18 জুলাই আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল। ওইটার উদ্দেশ্যে যখন আমি আমাদের যে মেকানিজম হাউসটা রয়েছে সেখান থেকে বের হয়ে যখন আমি হচ্ছে ওই আজিমপুরে স্থানে যাওয়ার জন্য রওনা হই রিক্সাতে, তখন আজিমপুর চৌরাস্তায় পৌঁছাইলে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যে চেকিং করতেছিল সেই চেকিংয়ে আমাকে ধরে ফেলে। এবং তারা ধরার পর যখন আমার পরিচয় পায় আমি সমন্বয় কমিটিতে রয়েছি, তারা আমাকে চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে মাঝখানে ফেলে রড পাইপ বাঁশ, তারপর হচ্ছে হকি স্টিক, ক্রিকেট স্টাম্প, এগুলো দিয়ে হচ্ছে বিভিন্নভাবে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নির্মমভাবে আঘাত করতে থাকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি কয়েকজনের হাতে ধারালো অস্ত্রশস্ত্র দেখেছিলাম, যা তারা হচ্ছে আমাকে খুন করার চেষ্টা করতেছিল। পরবর্তীতে ওইটা যখন আমি দেখি তখন আমি সরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তারা এমনভাবে আমাকে ঘেরাও দিয়ে রেখেছিল যে হচ্ছে আমি আমি আর ওইখান থেকে বের হতে পারতেছিলাম না। তখন তারা তখন ওইখান থেকে টেনে তারা আমাকে হচ্ছে রাস্তার মাঝখানে নিয়ে আসে। রাস্তার মাঝখানে নিয়ে এসে টেনে পুনরায় আবার হচ্ছে গোল একটা সার্কেলের মধ্যে ফেলে আমাকে টর্চারিং করতে থাকে। ওই অবস্থাতে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে দেখি যে আমি সেন্সলেস থেকে জ্ঞান ফেরার পরে আমি দেখি যে হচ্ছে আমি একটা অন্ধকার আলো বাতাসহীন রুমের ভিতরে আবদ্ধ রয়েছি। সেখানে এমন একটা অস্বাস্থ্যকর একটা রুম, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো ওই অবস্থা থেকে বুঝলাম যে আমাকে কোথায় তুলে আনেছে এটা ধারণাতীত। যখন আমাকে গুম করে মানে হচ্ছে তুলে নিয়ে যায় ওই অবস্থা থেকে, এরপরে যখন ভিতরে কয়েক দফা ডাকাডাকির পরে যখন আমাকে হচ্ছে একজন অফিসার বা ওইরকম টাইপের একজন কেউ কথা বলতে আসে আমার সামনে, তার হচ্ছে শরীরে কোনো হচ্ছে পোশাক ছিল না, মানে হচ্ছে পোশাক বলতে হচ্ছে কোনো প্রশাসনিক কোনো পোশাক ছিল না, জাস্ট সাদা কাপড় যেটাকে আমরা বলি ওরকম টাইপের একটা পোশাক পরে সে আমার সাথে দেখা করতে আসে এবং আমার সাথে খুবই রাফ ব্যবহার করে এবং আমাকে হুমকি ধমকি দেওয়া শুরু করে যে তুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক না, তোর খবর আছে, তোরে একদম মাইরা ফেলবো, আর সাথে তোর পরিবারকেও মাইরা ফেলবো। এরপরে এরকম থ্রেটমেন্ট দিয়ে হচ্ছে গালাগালি শুরু করে দেয়। তো আমি প্রথমে বুঝতে পারি নাই যে আমার সাথে কি হচ্ছে বা আমি কেন এখানে। আমার তো হাসপাতালে থাকা উচিত, বা আমার তো ট্রিটমেন্ট নেওয়ার কথা ছিল এই সময়, যে আমি এত আঘাতের শিকার হয়েছি। তো আমি তাকে বললাম যে আমি এখানে কেন, আমাকে তো হচ্ছে হাসপাতালে নেওয়ার কথা, তোর হাসপাতাল তোর ফুটকিটা ভরবো, এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাকে হচ্ছে থ্রেট করতে থাকে। তারা যেই পরিমাণ টর্চারটা করে আমাকে শরীরে এমন কোনো, ওইখানেও প্রায় আরেক দফা আবার টর্চার করা শুরু করে, যে হচ্ছে পায়ের নখ তুলে ফেলে মাথায় আঘাত করতে থাকে। মাথায় আঘাত যেটা আমি পরবর্তীতে আন্দোলনের পরবর্তীতে যখন আমি জেল থেকে মুক্তি পাই তখন আমি সিটি স্ক্যান করানোর পরে বা এমআরআই করানোর পরে দেখি যে হচ্ছে মাথার বাম পাশে পুরোটা একটা ফ্র্যাকচার হয়ে আছে, লিনিয়ার ফ্র্যাকচার যেটাকে বলে। এখনও আমি খুবই মেন্টাল ট্রমায় আছি, শারীরিক মানসিকভাবে, যে আমার একটা এখনও অসুস্থতা কাটে নেই, সেই জায়গায় যে পরিমাণ নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এবং আমাকে তখন এমনভাবে থ্রেট করা হয়েছে যে তোর পরিবারও যদি তোকে নিয়ে কোনো সংবাদ সম্মেলন বা কোনো থানাতে জিডি করে বা কোনো সাংবাদিককে অবগত করে নিউজ করার জন্য, সেক্ষেত্রে তোর ফ্যামিলিকেও ভ্যানিশ করে দেওয়া হবে এবং তোকে এমনভাবে গায়েব করবে যেন তোর লাশও খুঁজে পাবে না, এরকমভাবে বিভিন্ন ভয়ভীতি দেখাইতে থাকে। তো ওই অবস্থা থেকে মেন্টালি আমি খুবই একটা বাজে অবস্থায় ছিলাম। আর ওইখানে দিন বা রাত কি হচ্ছিল কিছুই বুঝতে পারতেছিলাম না, কারণ সেখানে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারছিল না। সূর্য উঠতেছে বা ডুবতেছে কিছুই আমি বুঝতে পারতেছিলাম না। উপরে একটা জাস্ট একটা সিলিং ফ্যান ছিল ছোট একটা, আর একটা
এমন একটা আপনার হচ্ছে হলুদ বাতি ছিল, যেটা হচ্ছে যে খুবই অস্পষ্ট আলো ছিল। আর ভিতরে ছোট একটা নোংরা ওয়াশরুম ছিল, যেখান থেকে জীবন বাঁচানোর প্রয়োজনে ওই নোংরা ওয়াশরুমের পানি খেয়ে আমাকে বাঁচতে হয়েছিল। যে আমি তাদেরকে এত পরিমাণ রিকোয়েস্ট করছি যে আমাকে একটু খাওয়ার জন্য একটু পানি দেন, তারা সেটা পর্যন্ত আমাকে দেয় না, এবং খাবার তো দূরের কথা। আহ, আমাকে যে কত ঘন্টায় গুম করে রেখেছিল, সেটা ওই ঠিক ততটুকু সময়ে তারা আমাকে কোনো প্রকার কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি, আহ, এবং হচ্ছে কোনো ধরনের খাবার পানি এরকম কিছুই আমাকে দেয়নি। আমার আসলে যেহেতু আমাকে একটা অন্ধকার এমন একটা জায়গায় রাখছে, সেখানে কোনো ঘড়ি ছিল না, আমার আসলে এক্সাক্ট টাইমটা কতক্ষণ রাখছে সেটা আমার খেয়াল নাই। কিন্তু যখন আমাকে কোর্টে তোলে, সেটা ছিল 21শে জুলাই। তো 18, 19, 20 প্রায় 4 দিনের বা 3 দিনের মতো হচ্ছে আমাকে গ্রেপ্তার করে রাখে। এবং আমাকে যখন কোর্টে তোলে, সেখানে আমার জন্য হচ্ছে 7 দিনের আবার পুনরায় রিমান্ড আবেদন করে যে এসআই। পরবর্তীতে যখন আমি হচ্ছে ওই লালবাগ থানায় গিয়ে আমার যে থানায় আর কি আমার নামে মামলা দায়ের হয়েছিল, সেই থানায় গিয়ে যোগাযোগ করি। তো ওইখান থেকে আমি যে ইনফরমেশনটা পাই, একজন এসআই রেজাউল করিম নামে, সে আমাকে হচ্ছে আমার নামে হচ্ছে মামলা দায়ের করে রাষ্ট্র পুলিশ বাদী হয়ে। তো পরবর্তীতে যখন লালবাগ থানায় যাই, সেখানে আমি কিছু ইনফরমেশন পাই যে হচ্ছে সেই অফিসার মানে রেজাউল করিম তখনও সেখানে ছিল। তো তার কথাবার্তা এবং কথাবার্তার ধরন এবং কণ্ঠ যে সাউন্ড যে ইফেক্টটা রয়েছে সেটা, এবং আমাকে যে থ্রেট করেছিল প্রায় সেম। তো ওইটাকে আমি তখন এন্ডোর্স করে হচ্ছে তাকে ফোর্সফুলি জিজ্ঞেস করে যে আপনি তখন সেখানে ছিলেন কিনা। তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করে, এবং হচ্ছে লালবাগ থানা পুলিশ আমাকে সেক্ষেত্রে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়, যে বলে এবং তাকে যে অফিসারকে আমি অভিযুক্ত করি যে হচ্ছে আপনি আমাকে কেন হচ্ছে থ্রেট দিয়েছিলেন বা হুমকি ধমকি দিয়েছিলেন, তিনি সেই অফিসারকে তারা হচ্ছে ওইখান থেকে সরিয়ে দেয়, যে সে এখানে ছিল না, তাকে আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে দিব না বা হচ্ছে কথা বলতে দিব না। আমি বলি যে আপনি হচ্ছে আমাকে একটু আলোচনা করতে দেন যে সে আসলে এখানে ছিল কিনা, আমি জাস্ট এই সম্পর্কে একটু জানতে চাই। তো এই ছিল আর কি ওইখানে। এইভাবে তার পরিচয়টা আমি এতটুকু একটা ক্লু পেয়েছি যে সেখানে সম্ভবত জায়গাটা পুরান ঢাকার আশেপাশে এবং লালবাগ থানার মধ্যে বা হচ্ছে লালবাগ এরিয়াটার মধ্যেই আছে। অভ্যুত্থানে নির্যাতনের শিকার হওয়ার এখনো আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আহ, আমার শরীর স্বাস্থ্য কয়েকদিন পর পরই হচ্ছে আমার হাসপাতালে যাওয়া লাগতেছে, ফলে আমি আসলে সময় আর সুযোগ সুবিধা করে উঠতে পারতেছিলাম না। শারীরিক মানসিক একটা ট্রমার মধ্যে যাচ্ছিলাম, যেটা এখনো ধীরে ধীরে রয়ে গেছে। মোটামুটি একটা স্টেবল অবস্থায় পৌঁছে আমি এই অভিযোগটা দিতে চাচ্ছিলাম গুম কমিশনে, এবং এখন সেই সময়টা উপযুক্ত, যার কারণে আমি অভিযোগ দায়ের করেছি। আর আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বিচার কমিশন বা হচ্ছে গুম কমিশন, যারা এসবের দায়িত্ব রয়েছে, তাদের সকলের কাছে জানাতে চাই যে হচ্ছে যারা এইসব পরিকল্পনা যারা তো হচ্ছে আমাদেরকে তো অনেকে গুম করেছে, এটার সাথে সরাসরি অনেকে যুক্ত রয়েছে, কিন্তু এইসবে গুমের পরিকল্পনা, গুম খুনের নির্যাতনের যে পরিকল্পনার মদতদাতা রয়েছে, তাদের তাদেরকেও যেন আইনের মুখোমুখি করা হয়, এবং তাদেরকেও যেন সঠিক বিচারের তাদেরকে যেন যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা। এছাড়াও পাশাপাশি যেসব বিচারক গুম খুনের যেসব ভিকটিম রয়েছে, তাদেরকে যে নিরাপত্তা না দিয়ে তাদেরকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে শাস্তি প্রদান করেছে, তাদেরকেও তাদেরও বিচার চাই আমি।